This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জল্পনা বাড়িয়ে দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ। কুলপি সভায় শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েই কার্তিক মহারাজ মন্তব্য করেন, শুভেন্দুদা হতাশ হয়ে পড়েন। আচ্ছা, হঠাৎ এই মন্তব্য কেন? কতটা ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য? শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির সভায় সদ্য পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কার্তিক মহারাজের মন্তব্য নিয়ে জোর জল্পনা। রাজ্যের বিরোধী দলনেতাকে নিয়ে কার্তিক মহারাজ যখন এই কথাগুলো বলছেন, সেই সময় ওই মঞ্চেই বসে শুভেন্দু অধিকারী। শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন, যদি দিল্লি আমাদের কথা না শোনে, আমরা বাংলার বাঙালি, আমরা নিজেদের পথ চলার পরিষ্কার করে নেব। দিল্লির জন্য আর অপেক্ষা করা যাবে না। বললেন নিজেদের চলার পথ পরিষ্কার করে নেবেন। কোন পথ? নতুন কোনো পথ? নতুন রাজনৈতিক দল? মঙ্গলবার অবশ্য জল্পনা উড়িয়েছেন কার্তিক মহারাজ। কি নতুন কোনো রাজনৈতিক দল হতে পারে? সেসব কোনো সম্ভাবনা নেই, আর আমি রাজনীতির সঙ্গে সেরকম যুক্ত নেই। তবে নতুন জল্পনার ইন্ধন দিয়েছেন। কেন হতাশ হয়ে পড়ছেন তার ইঙ্গিত দিয়েছেন কার্তিক মহারাজ। আমি দিল্লি যাব, নতুন কিছু নয়, যে আমাদের সাধারণ মানুষের মধ্যে ইডি সিবিআই নিয়ে একটা প্রশ্ন জাগছে, সেই প্রশ্ন আমার মধ্যেও জাগছে, এবং যারা রাজনীতি করেন তাদের মধ্যেও প্রশ্ন জাগছে। সেই প্রশ্নটা নিয়েই বলেছিলাম আর কি। বিভিন্ন দুর্নীতি তদন্তে ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে রাজ্যের বিজেপি নেতারাই হতাশা প্রকাশ করেছেন। যে তালিকায় ছিলেন শুভেন্দুও। ইডির আধিকারিকরা অসম্পূর্ণ রিপোর্ট সাবমিট করেছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাদের আরও সিরিয়াস হওয়া উচিত। তবে তাদের উপর আমার ক্ষোভ আছে। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছি, সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জিকে তারা ছেড়ে রেখেছে। মমতা ব্যানার্জিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সিবিআইয়ের। অনন্তকাল ধরে এই যারা ভেটারেন স্ট্যাম্প চোর, যাদের পশ্চিমবাংলার 10 কোটি মানুষ জেলে দেখতে চায়, তাদের বিষয়ে আরও তৎপরতার সঙ্গে তদন্তকে গুটিয়ে আনা দরকার। সাম্প্রতিক সময় তিলোত্তমা মামলাতেও সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে, যে বিষয়টিকে বারবার হাতিয়ার করেছে রাজ্যের শাসক দল। মার্চে দিল্লিতে গিয়ে এই বিষয়টি নিয়ে সরব হবেন বলে জানিয়েছেন কার্তিক মহারাজ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো বিতর্কে আড়াআড়ি ভাগ তৃণমূল কংগ্রেস। পরিচালন সমিতিতে মালা রায় নন, সাব্বিরের বিরোধিতা করা ফিরহাদ হাকিমকে চান পড়ুয়ারা। চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে। আর এদিকে কলেজ ক্যাম্পাসে বহিরাগত ও প্রাক্তনীদের প্রবেশ নিয়ন্ত্রণের নির্দিষ্ট নীতি তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যোগেশচন্দ্র ল কলেজের মামলায় পড়তে পড়তে নাটক। বুধবার হাইকোর্টে মামলার শুনানিতে বহিরাগত ইস্যুতে চুপ থাকলো রাজ্য সরকার। তাহলে কি কার্যত অভিযুক্ত ছাত্রনেতা সাব্বির আলীর পাশেই দাঁড়ালো রাজ্য? আগের দুবার শুনানিতে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাব্বির আলী ও বহিরাগতদের বিরোধিতায় সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তাহলে এদিনের শুনানিতে মুখে কুলুপ কেন? বুধবার শুনানির আগে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর রটে, যদিও শেষ পর্যন্ত রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ই। যোগেশচন্দ্র কলেজ নিয়ে বিতর্ক যেন আর কাটছেই না। মামলার আগের দিন মৌখিকভাবে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, যিনি এর আগের দিন কাউন্সিল হয়ে দাঁড়িয়েছিলেন রাজ্য সরকারের হয়ে, তাকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। আবার পরের দিন কলেজ কর্তৃপক্ষকে মেল করে জানিয়ে দেওয়া হয় শীর্ষণ্যই থাকছেন এই আইনজীবী। আদতে সেখানেও কি কোথাও গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছিল? কারণ প্রথম দিন শুনানিতে রাজ্য সরকার কড়া সওয়াল করেন সাবিরের বিরুদ্ধে। বহিরাগত কেন কলেজে প্রবেশ করবে, এই সওয়াল ছিল শীর্ষণ্য। তার জেরেই কি শেষ পর্যন্ত তাকে মৌখিকভাবেই নির্দেশ দেওয়া হয়েছিল? কার্যত আরেকবার কি যোগেশচন্দ্র কলেজের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য এলো এই সিদ্ধান্তের পর?
সত্যিই কি যোগেশচন্দ্র ল কলেজে পুজো বিতর্কে আড়াআড়ি ভাগ তৃণমূল? বর্তমানে যোগেশচন্দ্র ল কলেজের পরিচালন সমিতির চেয়ারপারসন মালা রায়, কিন্তু ল কলেজের পড়ুয়ারা চান ফিরহাদ হাকিম হন নতুন চেয়ারম্যান। বদল চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন পড়ুয়াদের একাংশ। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠিও করছি যে যাতে আমরা ফিরহাদ হাকিমকে প্রেসিডেন্ট হিসেবে চাই আমাদের ল কলেজের গভর্নিং বডি। কারণ কি বলুন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজের যা পরিস্থিতি, একজন মেয়ের বাবাই বুঝতে পারবেন যে কি হতে পারে কি না হতে পারে। মুখ্যমন্ত্রী আমাদের একমাত্র আশা, এবং এটা কোনো ধর্মের বিরুদ্ধে না, কোনো পার্টির বিরুদ্ধে না। এটা লেখা আছে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের ছাত্রছাত্রী বনাম দুষ্কৃতী, যারা কলেজে এসে তোলাবাজি করছে, যারা কলেজে এসে আমাদের কলেজ লাইফটা হ্যাম্পার করছে, তাদের বিরুদ্ধে শাস্তির জন্য। অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা সাব্বিরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ফিরহাদ হাকিম। ওটা আননেসেসারি একটা পাকা ছেলে এটা করেছে, কিচ্ছু পুলিশ টুলিশ লাগে না, ছেলেমেয়েরা যাচ্ছে পুজো। উল্টো দিকে সাব্বির আলী পাশে দাঁড়িয়েছিলেন মালা রায়। এই যে মিথ্যা একটা অভিযোগ, এটা যাতে না হয় সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা ঘিরে একটা রাজনীতি হোক। প্রশ্ন উঠছে, তাই কি পড়ুয়ারা মালা রায়ের পরিবর্তে ফিরহাদকে চাইছেন? প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরের লড়াইয়ে এই মাঝখানে উলু খাগড়াদের প্রাণ যাচ্ছে। আপনি তো দেখেছেন মদন মিত্র তো একটা রেট দিয়েছে যে পদ পেতে 10 লাখ থেকে 10 কোটি। দেখুন কে রেট বলি, কে কার বলি বেশি, যার বলি বেশি হবে সে পদ পাবে। এদিন শুনানিতে যোগেশচন্দ্র কলেজের ক্যাম্পাসে প্রাক্তনীদের প্রবেশ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বহিরাগত প্রাক্তনী সমস্যা নিয়ে আলোচনায় বসতে হবে দুই কলেজের পরিচালন কমিটিকে। প্রাক্তনীরা কখন কিভাবে ক্যাম্পাসে ঢুকবেন সেই বিষয়ে নীতি তৈরি করতে হবে। যোগেশচন্দ্র ল কলেজ ও ডে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত। শ্রাবন্তী সাহা ও সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল যখন মহাকুম্ভে বিপর্যয় নিয়ে যোগী প্রশাসনের তীব্র সমালোচনা করছে, তখন উল্টো সুর রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের দাবি মহাকুম্ভে ব্যবস্থাপনা ভালো, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অদ্ভুত সুন্দর, ভালো ব্যবস্থা, কোনো রকম সমস্যা নেই, ভীষণ ভালো রকমের স্নান। মহাকুম্ভে মহা বিপর্যয়, 30 জনের মৃত্যুর পর যোগী প্রশাসনের তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং। এবার অভিষেকের উল্টো সুর রচনা বন্দ্যোপাধ্যায়। কার্যত যোগী প্রশাসনের প্রশংসা শোনা গেল তৃণমূল সাংসদের মুখে। মহাকুম্ভে স্নান করে রচনার দাবি খুব ভালো ব্যবস্থাপনা, তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার মুখ খুলে দলকে বিপাকে ফেলেছেন হুগলির তৃণমূল সাংসদ। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। উনি কুম্ভের প্রশংসা করেছেন, মানে দেখুন এই যে পাপ মুক্তি হয়েছে, এবং স্নানের পর প্রশংসা করছেন, মানে সত্যিই কুম্ভে সঙ্গমে স্নান করলে যে সম্বিত ফেরে, বিবেক চেতনা ফেরে, তার অন্যতম প্রমাণ হচ্ছে শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায়। যে অংশটাতে উনি কি বলেছেন সেটা বলতে পারবো না। কুম্ভে চূড়ান্ত অব্যবস্থা, পরিকল্পনার অভাব, পরিকাঠামোর অভাব, নজরদারির অভাব, ফলে পরপর দুর্ঘটনা ঘটেছে, যার জন্য যোগী সরকার দায়ী, কেন্দ্রীয় সরকার তাদের পৃষ্ঠপোষক। এটা আমরা খুব স্পষ্টভাবে বলেছি। এর বাইরে ব্যক্তিগতভাবে কে কোথায় কি বিচ্ছিন্ন কোনো মন্তব্য করেছেন না জেনে কোনো মন্তব্য করব না। শুধু তৃণমূলেই নয়, বিজেপিতেও বেড়েছে অস্বস্তি। বঙ্গ বিজেপি যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে লাগাতার আক্রমণ শানাচ্ছে, তখন প্রাক্তন বিজেপি নেত্রী ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অর্চনা মজুমদারের ফেসবুক পোস্টে দেখা গেল ইসলামিয়া হাসপাতালের প্রশংসা। আমরা মানুষের ঠিকঠাক চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা মানুষকে একেবারে কোনো বিড়ম্বনায় না ফেলে সুস্থ করে তোলার পক্ষে, এবং সেই জন্যই গরিব মানুষের উপর যাতে চাপ না পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক স্কিম আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, যার সঙ্গে কেন্দ্রের কোনো সম্পর্ক নেই। কেন্দ্রের ওই যে আয়ুষ্মান ভারত, ওটা তো সাধারণ গরিব মানুষ পেতেই পারবে না, ফলে ওই নিয়ে নাটক করার কোনো মানে হয় না। এবং এটাই হচ্ছে মোদী সরকার।
যাদের কথা বারবার এই রাজ্য সরকার একপক্ষীয় একচোখো ইত্যাদি বলতে থাকে, এই অর্চনা দেবীর ঘটনাতেই দেখুন যে ইসলামিয়া হাসপাতালের কোনো পরিষেবা যদি ভালো হয়, জাতীয় মানবাধিকার কমিশন একটি স্বশাসিত সংস্থা, তার একজন সদস্যা তিনি অবলীলায় তা বলতে পারেন। শুধু রচনাই নন, তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন আসানসোলের তৃণমূল সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ উল্টো অবস্থানে গিয়ে আমিষ বন্ধের দাবি তুলছেন বিহারী বাবু, শত্রুঘ্ন সিনহা। সুশোভন ভট্টাচার্য ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আবার খবরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। এবার অভিযোগ, প্রসূতি বিভাগে টাকা দিলে তবেই মিলছে পরিষেবা। অস্থায়ী কর্মীদের একাংশ রীতিমতো মৌরসি পাট্টা তৈরি করেছেন ওয়ার্ডের মধ্যে। কিন্তু কেন এই চক্র ভাঙতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ? একটি ভিডিও বিতর্ক আরো বাড়িয়ে দিয়েছে। ফোন করে না, রেড চার্ট মেনে টাকা নেওয়ার অভিযোগ, উত্তরবঙ্গ মেডিকেলে অবাক কাণ্ড। প্রসূতি বিভাগে অস্থায়ী কর্মীরা রোগীর পরিজনদের থেকে টাকা চেয়ে ব্যতিব্যস্ত করার অভিযোগ উঠছে। রোগীর পরিবারকে পরিষেবা দিতে টাকা দাবি করছেন অস্থায়ী কর্মীদের একাংশ। প্রসূতি বিভাগে দীর্ঘদিন ধরে কয়েকজন অস্থায়ী কর্মী মৌরসি পাট্টা তৈরি করে ফেলেছেন। ওই কর্মীদের প্রসূতি বিভাগ থেকে অন্য বিভাগে সরানোর নির্দেশ এলেও তা কার্যকর হয়নি। রোগীদের ওষুধ খাওয়ানো, ক্যাথেটার পরানো সব কাজের জন্য রোগীর আত্মীয়দের গাঁটের করি খরচ করতে হচ্ছে। প্রসূতি বিভাগের বাড়ির লোকের থেকে টাকা নেওয়া হচ্ছে। এরা তাদের বলে বিভিন্ন ধরনের কাজ করছে, ভেতরে নোংরা কাজ করতে হচ্ছে, এই করতে হচ্ছে, সেই করতে হচ্ছে, পেশেন্ট শিফটিং করতে হচ্ছে। এটা কোনো সীমিত হয় না। টিপসের কোনো টিপস তো বলা যাবে না, এটা হচ্ছে অবৈধভাবে টাকা নয়, এটা টাকা দিতে বাধ্য হয়। এখন একটা যদি প্রসব হলো, তার একটা খুব খুশির খবর, সে যদি টাকা দিতে না পারে, একটা অভিশাপ দিয়ে দিচ্ছে। টাকাটা নিচ্ছে ওখানকার যারা কর্মচারী আছে, অস্থায়ী কর্মচারীরা আছে। একটা ভিডিওকে সামনে রেখে ওই কর্মীদের বিরুদ্ধেই সরব অস্থায়ী কর্মীদের একাংশ। চিকিৎসারত প্রসূতিদের প্রতিটি ক্ষেত্রে পরিষেবা পেতে অস্থায়ী কর্মীদের নাকি বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন অস্থায়ী কর্মীদেরই একটা অংশ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়ার্ডে যে অস্থায়ী কর্মীরা বেসরকারি সংস্থার মাধ্যমে এসে কাজ করছেন, তাদের বদলি হয় না। তারা দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডে থাকায় কার্যত তাদের মৌরসি পাট্টা চলছে। মানে এমন একটা পরিস্থিতি, মানে ডিউটি করার মতো ওখানে ইসে নাই স্যার। আমাদের যে 3 জনকে দেওয়া হয়েছে, ওখানে ওরা বলছে আমরা 3 জনকে এখানে ধরতে দিব না এবং ডিউটি করতে দিব না, যদি কিছু করার থাকে তোমরা করে নাও। অভিযোগ, নতুন রোস্টার হলেও অভিযুক্ত কর্মীরা অন্য ওয়ার্ডে যান না। এক কথায় তারা হাসপাতালের নির্দেশ দিনের পর দিন অমান্য করছেন। অসাধু কর্মীদের মৌরসি পাট্টা ভাঙতে গেলেই বাধা আসছে, জানালেন খোদ মেডিকেল সুপার। নানান ধরনের এর মধ্যে বাধা বিপত্তি আছে, এটা নিয়ে অনেকবার করে বলা হয়েছে, ডিউটি দেওয়া সত্ত্বেও তারা করছে না। সেরকম হলে তাহলে এজেন্সির সঙ্গে কথা বলে তাহলে দরকার হলে আরো কড়া স্টেপ নিতে হবে। সন্তান জন্মালেও টাকা গুনতে হচ্ছে রোগীর পরিজনকে, টিপসের নামে চলছে তোলাবাজি। সব জেনেও কেন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশ্ন তুলছেন অস্থায়ী কর্মীদের একাংশ। যারা কাজ করছেন একদম নিচের তলায় অস্থায়ী কর্মীরা, তাদের বদলি করতে গেলেই বারংবার বাধা আসছে। তবে চেষ্টা করা হচ্ছে সেই সব বাধা কাটিয়ে পুরো পরিষেবাকে নিখরচায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। খুন খারাপি, গুলি, বোমাবাজির জন্য গত কয়েকদিন ধরেই খবরে থেকেছে মালদা জেলা। এবার জমি মাফিয়াদের দাপাদাপি। রাজ্য সেচ দফতরের ক্যানেলও জমি বিক্রির অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। ক্যানেলের জল চাষের জমিতে ব্যবহার করছেন কৃষকরা, আর সেই খাল বুঝিয়ে ফেলা হচ্ছে। নির্বিকার প্রশাসন, বাধ্য হয়ে প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ স্থানীয় কৃষকদের। হরিশ্চন্দ্রপুরের বালাপাথর গ্রাম এলাকার কৃষকদের অভিযোগ, এলাকায় কিছুদিন ধরেই মাটি মাফিয়াদের আনাগোনা বেড়েছে। রাজ্যের সেচ দফতরের 1.5 বিঘা জমি ও ক্যানেল রয়েছে, মাটি ফেলে সেই খাল বুঝিয়ে প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। 6 লক্ষ টাকায় প্লট বিক্রি করা হচ্ছে। ইশাক নামে এক ব্যক্তির নাম উঠে আসছে। ইশাক তার দলবল নিয়ে বাঁশ দিয়ে ঘিরে চলেছে খাল ভরাটের কাজ। খালের জল চাষের জমিতে ব্যবহার করছেন কৃষকরা। খাল বুঝিয়ে ফেললে
কৃষিকাজে সমস্যা হবে। অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। কিছু কিছু লোক, 2-4টা লোক মানে পয়সা খেয়ে লোকের বসে গেছে চুপচাপ। কতবার জানাইছি, কোর্টের কাগজ আছে, মদত না পেলে কি করে সাহস হচ্ছে আর কি করে জমিটাকে ওরা বারবার এরকম ঘেরতে দেখছি। হঠাৎ করে কাল বাস টাস ঘেরাও করে এই দিয়ে একটা দখলের প্রচেষ্টা করে একটা মাটি ভরাটের পরিকল্পনা করছে, এটা খবর পাই আমরা। এই অভিযোগ ঘিরে এলাকায় তুঙ্গে রাজনৈতিক চাপানুতো। শাসক দলের নেতারা যদি মদত না দেয় তাহলে কারো হিম্মত নাই যে সরকারি জমি ক্রয় বিক্রি করা যায়। মুখ্যমন্ত্রী নিজে বলে গেছেন যে সে যে দলেরই হোক, যেই হোক, যারা সরকারি জমি কর্তন করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। কার মদতে সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে? প্রশাসন কি কিছুই জানে না? ক্যানেল পুরো মাটি ভরাট করে দিচ্ছে মাফিয়ারা, এটা নিয়ে কি বলবেন? অভিযোগ আসলে আমি নিশ্চয়ই খতিয়ে দেখব কি হয়েছে। খাল বোঝানোর অভিযোগে সরব গ্রামের মানুষ। প্রতিবাদে এদিন পথে নেমে বিক্ষোভ দেখান তারা। শেষমেশ পুলিশ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্য, TV9 বাংলা। নিজের জমি বাঁচাতে গিয়ে খুন হলেন কৃষক। চাঁচলের কাঁঠালপাড়া গ্রামের ঘটনায় চাঞ্চল্য। নিজের জমিতে চাষের কাজ করছিলেন কৃষক সাদ্দাম হোসেন। জোর করে জমি দখলের চেষ্টা করে কিছু ব্যক্তি। প্রতিবাদ করলে সাদ্দামকে পরপর ধারালো অস্ত্রের কোপ। সাদ্দামকে বাঁচাতে এসে আক্রান্ত হন আরও 2 জন। 3 জনকেই মালদা মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাদ্দামের। আশঙ্কাজনক অবস্থায় বাকি 2 জনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ। কারা মারলো? কি নিয়ে গন্ডগোলটা? কি নিয়ে? জমি নিয়ে বিবাদ। তারপরে জমিতে গেছিল, আর এরা 2-3 জন গেছিল, ওরা অনেকজন এসেছিল, এসে একে একা ধরে অনেকজন মিলে মেরে যায়। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে। রাজ্যের সমস্ত স্তরের সাংগঠনিক নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যে বুথ, মণ্ডল এবং জেলা স্তরে যে সমস্ত সংগঠন পর্ব চলছে তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। কিন্তু কারণটা কি? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের রিপোর্টার জানাবেন। প্রদীপ্ত, দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তা হলো বিজেপির এই বিভিন্ন স্তরের নির্বাচন, জেলা সভাপতি বা জেলা কমিটি নির্বাচন এখনো শুরু হয়নি। তার আগেই বুথ এবং মণ্ডলের যে সভাপতি বা কমিটি নির্বাচন চলছে, সেখানে অস্বচ্ছতা দেখা যাচ্ছে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই নির্বাচন করার, তারা তাদের কাছের লোককে পদ পাইয়ে দিচ্ছেন। এই অভিযোগ দীর্ঘদিন ধরেই বিজেপি নেতৃত্বের কাছে জমা পড়ছিল। এবারে কিন্তু নির্বাচনের সময় মঙ্গল পাণ্ডে, সুনীল বানসালরা বারংবার বলেছিল যে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন করতে হবে এবং কাছের লোক, দূরের লোক নয়, যে কাজের লোক তাকেই ওই পদে বসাতে হবে এবং সেক্ষেত্রে দলের সকলের সম্মতি নিয়ে বসাতে হবে। কিন্তু সেই ধরনের নির্বাচন হচ্ছে না। বহু জায়গা থেকে এই অভিযোগ আসার পর তা অনুসন্ধান করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং অভিযোগের 7 বর্তা মেলার পরেই তারা সিদ্ধান্ত নিয়েছেন আপাতত কোনো কমিটির ঘোষণা তারা করবেন না, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াই আপাতত স্থগিত করে দেওয়া হলো। আর এরপরই রাজনৈতিক মহলে যে চর্চা শুরু হয়েছে, তাহলে এ রাজ্যে রাজ্য বিজেপির সভাপতি নতুন কেউ হবে, সেই প্রক্রিয়াও তো কোথাও গিয়ে। কিন্তু প্রদীপ্ত, যে সমস্ত জায়গায় নির্বাচন হয়ে গেছে সেগুলোর কি হবে? আর দেখো, যে সমস্ত নির্বাচন হয়ে গিয়েছে সেইগুলো বাতিল করার পথে তারা হাঁটছেন, অন্তত তেমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। আর তার কারণ সেখানেও অস্বচ্ছতা ধরা পড়েছে, ফলে গোটা প্রক্রিয়ায় কিন্তু আপাতত কোথাও একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল, অন্তত তেমনটাই রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন। এবং তার সঙ্গে যেহেতু জড়িত রাজ্য বিজেপির সভাপতির ভবিষ্যৎ, একদম এখানে কি এই ক্ষেত্রে কি কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে, মানে বড় কোনো চেঞ্জেস? আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায়। বারুইপুরে মাদক কারবারের পর্দাফাঁস। এসটিএফের অভিযানে কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত বান্ডিল বান্ডিল নোট আর কিলোখানেক হেরোইন পাচার পাশের বাড়িতে ছিল। শোনা মাত্রই চোখ কপালে উঠেছে প্রতিবেশীদের। বারুইপুরের খোদার বাজার মণ্ডলপাড়া। এই 4তলা বাড়িটি এক হোমিওপ্যাথি ডাক্তারের। এই বাড়িরই একতলায় বছরখানেক ধরে ভাড়া থাকেন উস্তির বাসিন্দা মোকলেশ শেখ। সেখানেই হানা দেয় রাজ্য পুলিশের এসটিএফ। সকাল থেকে রাত
দিনভর তল্লাশিতে উদ্ধার 900 গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজার দর প্রায় 1 কোটি টাকা। বাজেয়াপ্ত করা হয় 26,44,000 টাকা নগদ আর বিপুল পরিমাণ সোনার গয়না। গ্রেফতার করা হয় মোকলেশ ও তার শাশুড়ি সেরিনা বিবিকে। সূত্রের খবর, মাদক বাহকের কাজ করতেন সেরিনা। শিরিনা বিবি তাকে উস্তি থানা থেকে গ্রেপ্তার করা হয়। উস্তি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় যে মোকলেশুলের শাশুড়ি, যে নাকি মূলত ড্রাগ বাহক হিসেবে কাজ করত, মানে এই নিষিদ্ধ মাদক পাচারকারী হিসেবে কাজ করত। তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়, সেখান থেকে টিপস পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এখানে তারপর পৌঁছায় পুলিশ, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, বারুইপুর থানা পুলিশের সঙ্গে মিলে এই জায়গায় রীতিমতো তল্লাশি চালানো হয়। মোকলেশদের উপর আগে থেকেই সন্দেহ ছিল প্রতিবেশীদের। এলাকায় বেশি মিশতেন না, আনাগোনা ছিল বাইরের লোকেরও। একদম উল্টো দিকের বাড়ি, লোকজন কি যাতায়াত করতো? অল্প বয়সী ছেলে? হ্যাঁ সব সময় এটা দিয়ে যাওয়া আসা করতো। প্রথমত আমার হাজব্যান্ড পলায়, তারপর দিয়ে করায়, তারপর বন্ধ করেছে এদিক থেকে, তারপর ওদিক থেকে যাওয়া আসা করতো। জল দিতেন মানে খুবই ভীষণ। যেমন 3টে ড্রাম তো পড়ে আছে ভেতরে, 3টে ড্রাম পড়ে আছে আপনার। আর ওই ঘরে যখন যেতেন তখন বুঝতে পারেনি ওই ঘরে কোটি কোটি টাকার জিনিস আছে? আমি যেতাম, ওই ঘরটা সবসময় তালা ঝুঁকে দেওয়া। কথাবার্তায় কোনো কিছু না মানে একদমই না। চালচলন মানে কি সবসময় শোনার ফোন, একদম মনে এইসব কানে শোনা, রুম ফোন পুরো। এখানেই শেষ নয়, 2 মাস আগেই প্রায় 26 লাখ টাকায় লটারির দোকান কিনেছিল মোকলেশ। সেখানেও পৌঁছে গিয়েছিলাম আমরা। শেখ লটারি সেন্টারটা কার? লটারি সেন্টারটা হলো উস্তির বাড়ি। উস্তির বাড়ি এখানে এটা ভাড়া থাকে। নতুন শহরে না কি আছে? হ্যাঁ ভাড়া থাকে। ওই হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে ভাড়া থাকতো। আচ্ছা, মোকলেশুল শেখ নামটা আমি ঠিক বলতে পারবো। আচ্ছা, ওটা কতদিন হলো দোকানটা কিনেছে? ওইটা কি ওর নিজের দোকান না ভাড়া নিয়েছিল? না, কিনেছে। মাস দিয়ে তাদের মানে কি কিছুটা দূরেই একটি মুদির দোকানও নাকি মোকলেশের। এই দোকান যে মোকলেশেরই সেটা আপনাদের কিভাবে প্রমাণ করবো? দেখুন, আমি যে শেখ লটারি সেন্টারের ছবি তুলে এনেছি, সেই শেখ লটারি সেন্টার ওই মোকলেশ কিনেছে। সেই শেখ লটারি সেন্টারের সামনে যে ফোন নাম্বার ছিল, এই রকমারি স্টোরসের সামনেও দেখুন সেই একই ফোন নাম্বার। অর্থাৎ এটা প্রমাণিত যে এই দোকানটাও মোকলেশ শেখের ছিল। মাদক কারবারের টাকাতেই কি এতগুলো দোকানের মালিক? এমন জনবহুল এলাকায় বাড়ি ভাড়া নিয়ে দেদার ড্রাগের ব্যবসা চলছিল। প্রশাসন কি কিছুই টের পায়নি? সবসময় বলবো যে ভাড়া দেওয়ার আগে অবশ্যই পুলিশের কাছেও তারা বাড়িওয়ালা তাদের পুরো ডিটেলসটা পুলিশের কাছেও দেবে এবং সেই মতো পঞ্চায়েত অফিসেও দিলে আমাদের এগুলো খোঁজখবর রাখতেও সুবিধা। পিছনে আর কারা জড়িত, কত বড় চক্র, তদন্তে গোয়েন্দারা। বারুইপুর থেকে শর্মিষ্ঠা ও অভিজ্ঞানের রিপোর্ট, TV9 বাংলা। সাইকেল চুরি ঘিরে ঝামেলার জেরে স্কুলে দাদাগিরি, স্কুলে ঢুকে প্রাণনাশের হুমকি প্রধান শিক্ষককে। জোনপুর কোস্টাল থানায় স্থানীয়দের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ প্রধান শিক্ষকের। স্কুলের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে পুলিশের কাছে নিরাপত্তারও দাবি। অভিযোগ খতিয়ে দেখছে জোনপুর থানার পুলিশ। গত 30শে জানুয়ারি স্কুল ক্যাম্পাস থেকে চুরি যায় স্থানীয় এক পড়ুয়ার সাইকেল। চুরি যাওয়া সাইকেলের ক্যাশ মেমো সহ অভিভাবকদের দরখাস্ত নিয়ে এলে ওই ছাত্রকে নতুন সাইকেল কিনে দেওয়ার আশ্বাসও দেন প্রধান শিক্ষক। আমাদের স্কুলের গেট কেন খোলা, অথরিটি আমরা দেখছি। তুমি বরং দেখো, তোমাদের বকশিসপুর এবং চেলাপুরের গ্রামে যে ডিজের তাণ্ডব চলে, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না, ফিরে গিয়ে মাস্টারমশাইরা পড়া দিলে পড়াটা যে পরের দিন করে আসবে সেই পরিবেশটুকু নেই। সেইটাও বরং তোমরা গ্রামে ফিরে গিয়ে মিটিং করে আলোচনা করে ওইটাকে দেখো। ব্যাস, এবার যায় কোথায় শুরু করে দিয়েছে। তুমি কে, তোমার স্কুলের আমার স্কুলের গ্রামে কি বাজাবো, কি হাঙ্গামা করবো, তোমার কি? অজ্ঞাত পরিচয় ব্যক্তির নলি কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি বেরুবাড়ি সীমান্তে। বুধবার বিকেলে জলপাইগুড়ির মানিকগঞ্জ পুলিশমারি এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের একটি চা বাগান থেকে নলি কাটা দেহ উদ্ধার হয়। খবর পেয়ে দেহ উদ্ধার করে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ। আর স্থানীয়দের অনুমান দেহটি বাংলাদেশির খুন করে ভারতে ফেলে দেওয়া হয়েছে বলেই অনুমান করছে স্থানীয়রা। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্তে পুলিশ। চিকিৎসার নামে নেশামুক্তি কেন্দ্রে যুবককে শারীরিক নির্যাতনের অভিযোগ, থানার দ্বারস্থ পরিবার। মোবাইলের প্রতি আসক্ত ছিল ছেলে, বহু চেষ্টা করেও ফোন থেকে দূরে সরানো যাচ্ছিল না। নিরুপায় হয়ে ছেলের চিকিৎসার জন্য কল্যাণীর নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়েছিল পরিবার। আর সেখানে চিকিৎসার নামে অমানসিক অত্যাচারের অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই গাইঘাটা থানার দ্বারস্থ যুবকের পরিবার। ওই কেন্দ্রে ছেলেকে ভর্তি করানোর পর থেকে দেখা করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। মঙ্গলবার এক প্রকার জোর করেই ছেলের সঙ্গে দেখা করেন তারা। আর ছেলের কাছে গিয়ে দেখতে পান তার গায়ে একাধিক পোড়া ও মারধরের চিহ্ন।
কোনায় গিয়ে ওখানে মেঝেতে শুতে দেওয়া হতো। বলতো মানে তোষক পেতে শুতে দেবে, কিন্তু মানে দুপুরবেলাটা মেঝেতে শুতে দেওয়া হতো। শুতে দেওয়া এমনি বসে থাকতো। আমি শুয়ে পড়েছিলাম, তো ঘুমিয়েও পড়ে গেছিলো, ঘুমিয়েও পড়েছিলাম। এবার এসে মানে এমন মারধর করে, মানে সেটা এই কপালে হয়তো সেই তখন ফুলে গেছে আমার কপাল। নিয়ে আসার পরে যখন ওখান থেকে বের করি, প্রথম মিট হচ্ছে 9 তারিখের পরে প্রথম মিট হচ্ছে গতকাল, এবং তখন দেখতে পাই ও সারা শরীরে আগুন দিয়ে ছেঁকানো, সারা শরীরে ফাইবার স্টিক দিয়ে মারের চিহ্ন। এইসব দেখে আমি কি করি, গাইঘাটা থানায় গিয়ে কমপ্লেন করি কল্যাণী ফাউন্ডেশনে। ওখানে তন্ময় বলে এক কেয়ারটেকার আছে, সে নেশাগ্রস্ত, সারাদিনই নেশা করে বসে থাকে, কিন্তু আমরা বুঝতে পারিনি প্রথম। পরবর্তীকালে যখন বুঝতে পারলাম, আমি চাই যে তাদের যেন কঠোর শাস্তি হয়।